This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতির অঙ্ক বড্ড কঠিন। কেন আবার? ওই যে রাজনীতির 30% আর রাজনীতির 70%। ভোট ব্যাংকেই কি চেনা যায় রাজনীতি কোন জাতের? 26-এর বিধানসভা ভোটের আগে তেড়ে ফুড়ে ময়দানে তৃণমূল, ভুতুরে ভোটার ধরতে, আর ওদিকে গলা চড়িয়ে আরও একটা ইস্যু তুলে ফেললো বিজেপি। তুলে ফেললো বলা ভুল, আগেই ছিল ইস্যুটা, তাতে আবার হাওয়া জোগালো বিজেপি। দেখুন, কোন নিয়ে খেলার আরও একটি প্রকরণ তিনি শুরু করেছেন। মাননীয় সরকার গত 1 মার্চ থেকে এ রাজ্যে জাত সমীক্ষা শুরু করছে এবং এই জাত সমীক্ষার নামে আসলে 113 ধরনের মুসলিম সম্প্রদায়ের আর্থ সামাজিক কাঠামো নিয়ে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে অনগ্রসর শ্রেণী দপ্তর। আগুন নিয়ে খেলা, সংখ্যালঘুদের আর্থসামাজিক অবস্থা নিয়ে রাজ্য সরকারের সমীক্ষা, তা নিয়ে চড়া সুর বিজেপি। সোশ্যাল মিডিয়ায় বিজেপি রাজ্য সভাপতি লিখলেন বিভাজনের রাজনীতির পর্দা ফাঁস। তিনি লিখলেন তৃণমূল সরকার কেন্দ্রীয় ওবিসিদের বাদ দিয়ে একতরফাভাবে সুবিধা দেওয়ার জন্য জাতিভিত্তিক সমীক্ষা চালিয়েছে, যার 88.49%ই মুসলিম সম্প্রদায়ভুক্ত। প্রকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উপেক্ষা করে সরাসরি ভোট ব্যাংকের রাজনীতি। কি বুঝলেন? বিজেপির সুরটা ধরতে পারলেন? ওদিকে আবার আসরে সিপিএমও পাল্টা। রাজ্য সরকার যেমন এটা করছে, আমরা দেখছি কেন্দ্রীয় সরকার কীরকম খুব পরিকল্পিতভাবে কিন্তু সারেপ্টিসিয়াসলি চুপিসারে ওবিসি তালিকা থেকে 35টি জনগোষ্ঠী, মূলত তারা সবাই বাঙালি মুসলমান, সেই জনগোষ্ঠীগুলোকে জাতীয় যে তালিকা আছে ওবিসি, সেখান থেকে সরিয়ে দিয়েছেন, বাদ দিয়েছেন। তাহলে বঙ্গযুদ্ধে রাজনীতির নজরে ওবিসি? 2010 সাল, 34 বছরের বাম শাসন প্রায় শেষের দিকে জাস্টিস রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশের ভিত্তিতে ওবিসি সংরক্ষণ চালু করেছিল বাম সরকার। দুটো ক্যাটেগরি, ওবিসি এ আর ওবিসি বি। প্রথমটি চিহ্নিত করা হয় অধিক অনগ্রসর শ্রেণীর জন্য এবং দ্বিতীয়টিকে বাছা হয় অনগ্রসরদের জন্য। প্রথম ক্যাটেগরিতে সংরক্ষণ 10%, দ্বিতীয়টির জন্য 7%। এ ক্যাটেগরিতে বর্তমানে 81-র মধ্যে 56টি মুসলিম জনগোষ্ঠী রয়েছে এবং দ্বিতীয়টিতে অর্থাৎ বি ক্যাটেগরিতে 99-এর মধ্যে 41টি মুসলিম জনগোষ্ঠী। দেখুন, বাম আমলে চালু হলেও 2011 সালের পর তৃণমূল সরকার বেশ কিছু জাতিকে অনগ্রসর তালিকায় অন্তর্ভুক্ত করে, তবে সংরক্ষণের পরিধি 1%ও বৃদ্ধি করেনি। বিজেপি সাংবাদিক বৈঠকে বলছে রাজ্য সরকার আগুন নিয়ে খেলছে, আর সেই খেলার জন্য বামেদেরও দুষছেন জগন্নাথবাবুরা। 2010 সালে প্রথম মুসলিম সম্প্রদায়ের মানুষদের পূর্বতন বাম সরকার ওবিসি তালিকাভুক্ত করার খেলা শুরু করেছিল। ওবিসি তালিকায় মুসলমান সংরক্ষণ, বিজেপির নিশানায় পূর্বতন বাম সরকার, পাল্টা সিপিএম রাজ্য সম্পাদকের। সাচার কমিটি রিপোর্টের পরে যে রঙ্গনাথ মিশ্র কমিশন যে রিপোর্ট দিল, কমিশন যে এদেরকে মাইনরিটিকে, মুসলিম মাইনরিটি এবং নন মুসলিম মাইনরিটিকে 10+5 এই রিজার্ভেশন দেওয়া যায়, এবং সেই জন্যই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার এটা লাগু করেছিল। 2010 সালে ওবিসি তালিকায় অনগ্রসর সংখ্যালঘুরা, পালা বদলের পর সেই কাজ আরও এগোয়। তখন তৃণমূল সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী ছিলেন উপেন বিশ্বাস। 2 বছর ধরেই যে উনি একেবারে লিখিতভাবে বলেছেন আমি মুসলমানদের রিজার্ভেশন দিচ্ছি, বাম আমলেই তৈরি হয়ে রয়েছে। বাম আমলে তৈরি হওয়ার আমরা সেখানে আইনটা তৃণমূল আমলে হয়েছে, কিন্তু আমরা সেখানে আরও অ্যাড করেছি। মানে এই নয় কি উনি যা বলেছেন তার মানে তারা যা বলেছে তা না। ওবিসি শংসাপত্র বাতিল মামলা এখন সুপ্রিম কোর্টে। গত বছর মে মাসেই হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে রাজ্যের দেওয়া ওবিসি শংসাপত্র। লোকসভা ভোটের প্রচারেও সেই প্রসঙ্গ ছিল মুখ্যমন্ত্রীর মুখে। ওবিসিতে মাইনরিটি আছে, শিডিউল কাস্টরা আছে, ওবিসিরা আছে,
আদিবাসীরা আছে, হিন্দুরা আছে, বলে 15 লাখ কার্ড বাতিল করে দাও। মগের মুল্লুক চলছে। তাই বলছিলাম রাজনীতির অঙ্ক খুব কঠিন। 23% তফসিলি জাতি আর 5% কিছু বেশি তফসিলি উপজাতি রয়েছে, আর সংখ্যালঘু ভোট 30%। সেখানে আবার ওবিসি সংরক্ষণ। মুদ্রা কথাটা হলো রাজনীতির নজরে এবার ওবিসি ভোটও। জাত সমীক্ষার মাধ্যমে আসলে মুসলিম সমাজের কাছে আরও বেশি করে কোনো সুযোগ সুবিধা পৌঁছে দিয়ে বিরাট সংখ্যক হিন্দু ওবিসিদের বঞ্চিত করাই মাননীয়ার মূল উদ্দেশ্য। মেরুকরণের রাজনীতি তৃণমূল কংগ্রেসের 2026 সালের নির্বাচনে অস্ত্র হতে চলেছে, অন্তত তেমনটাই পর্যবেক্ষণ বিজেপির। আমাদের দেশে ধর্মের নামে কোনো সংরক্ষণ হয় না, কিন্তু পিছিয়ে পড়া শ্রেণীর নামে সংরক্ষণ হয়। সেই পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে সব জাতের মানুষ আছে, সব ধর্মের মানুষ আছে। একেবারে অন্যায় কথা, মিথ্যাচার। ওদের মুসলমান বিদ্বেষটা বেরিয়ে আসছে। আর মমতা ব্যানার্জি কোনো মুসলমানদের জন্য কোনো ভালো কিছু করবেন না, করছেন না, কারণ আরএসএস এর ঘরে তার রাজনীতির জন্ম হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভয়াবহ ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে শুধু সরব হচ্ছে তাই নয়, যেহেতু এই মামলাটি বিচারাধীন, তাই আমাদের প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে অবমাননার মামলাতেও যেতে হতে পারে। বিকৃত ভিত্তিহীন ব্যাখ্যা মানুষের কাছে ঠেক না পেয়ে তৃণমূল কংগ্রেসের উপর দোষ দেওয়ার জন্য সম্পূর্ণ বিকৃত মানসিকতা, ভেদাভেদের মানসিকতা নিয়ে এই ধরনের মন্তব্য। বুঝতেই পারছেন বঙ্গযুদ্ধে নজরে ওবিসি, এবার আরো বেশি করে। এই ওবিসির একটা বড় অংশই কিন্তু সংখ্যালঘু মুসলিম। মুখ্যমন্ত্রী নিজে বারবার সংখ্যালঘুদের উন্নয়নের কথা বলেছেন, প্রত্যেক দিন বলেন, অথচ বাস্তবটা কি? এর বিপরীত। রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত জেলায় উন্নয়নের টাকা পড়ে আছে, খরচ হচ্ছে না। মুর্শিদাবাদের কথা বলছি। শেষ হয়নি তার কারণ যে অনেকেই নতুন জনপ্রতিনিধি ছিল, এস্টিমেট করতে একটা দ্রুত সময় মানে যে হয়ে যায় সেটা হয়নি। সেক্ষেত্রে অনেক একটা সময় লেগেছে, অনেক বেশি, সেক্ষেত্রেও একটু ডিলে হওয়ার আরো অন্যতম কারণ। এই তো সামনেই দেখুন অর্থবর্ষ শেষ হতে চলেছে, অর্থাৎ সময় খুব অল্প। যা পরিস্থিতি, দিল্লি কিন্তু টাকা ফিরিয়ে নেবে। কারো মাথা ব্যথা আছে সেই নিয়ে? নেতাদের কথা বলছি। নেতারা রাজনীতি নিয়ে বড় বেশি বিচলিত, শাসক বিরোধী সবার কথাই বলছি। ভোটের অঙ্ক করছেন তারা, এখনো 1 বছর বিধানসভা ভোট বাকি। অথচ মুর্শিদাবাদে কেন উন্নয়নের টাকা খরচ হচ্ছে না? শাসক কেন খরচ করতে পারেনি? বিরোধীরা কেন সেখানে গিয়ে ধর্ণা হত্যে দিয়ে পড়ে নেই? শাসক কেন কয়েকশো কোটি টাকা খরচ করতে পারছে না? কেউ প্রশ্ন তুলছেন? আমরা তুলি, TV9 বাংলা প্রতিদিন তুলি এই ধরনের প্রশ্ন। নাকি উন্নয়নের কিছুমাত্র বাকি নেই আর? মুর্শিদাবাদে উন্নয়ন কি রাস্তায় দাঁড়িয়ে আছে? কবি শঙ্খ ঘোষ কবেই লিখে গেছেন, দেখ খুলে তোর 3 নয়ন, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। সবাই আমায় করতো আজ, ছড়িয়ে যাবে দিক বিদিক, মুক্ত গণতন্ত্র আজ। সত্যি মুক্ত গণতন্ত্রই বটে। অর্থ বছর শেষ হতে চলল, অথচ বরাদ্দ খরচ হলো না, তাও আবার মুর্শিদাবাদের মতো জেলায়। টাকারও কি আমরা ওরা আছে? এই ওদের টাকা, ওদের টাকা, আমার টাকা খরচ করবো না, এসব আছে? টাকা নিয়েও বায়াস? নাকি কেন্দ্রীয় বরাদ্দ খরচ করতে অ্যালার্জি? তৃণমূলের আগে মুর্শিদাবাদ জেলা পরিষদ ছিল কংগ্রেসের দখলে, প্রায় অর্ধেক টাকা পড়ে আছে শুনে কংগ্রেস চমকে উঠছে। সিপিএমের মুখেও বিস্ময়ের সুর। প্রায় 50% টাকা খরচাই করতে পারেন, তাহলে সে মুর্শিদাবাদের কিভাবে উন্নতি হবে? এটা একটা লজ্জার ব্যাপার। কাজ করার জন্য প্রথমে লাগে একটা প্ল্যানিং, কিন্তু দুর্ভাগ্য এদের না কোনো প্ল্যানিং হয়। মুর্শিদাবাদ জেলা পরিষদটা একটা হচ্ছে নাটকের একটা মঞ্চ। এরা কি উন্নয়ন করবে? সভাপতি নিজে এবং কয়েকজনকে নিয়ে জেলা পরিষদ চালানোর চেষ্টা করছেন। সার্বিকভাবে সমস্ত জেলা পরিষদের সদস্যকে জেলার সার্বিক উন্নয়নে যে যুক্ত করা, সেটা ইনারা করছেন না। আচ্ছা, শাসক যদি হাতে লোপ্পা ক্যাচ দেয়, বিরোধীরা কি সেই বল ফসকে দেবে, ছেড়ে দেবে? এত বড় রাজনীতির মাঠে এরমভাবে কেউ ক্যাচ মিস করে? নিশানায় কিন্তু রুবিয়া সুলতানা। কে তিনি? মুর্শিদাবাদ জেলা সভাধিপতি। তেলে জল মেশাতে গিয়ে কি কাণ্ডটাই তিনি বাঁধিয়েছিলেন বলুন তো? মনে আছে? আরেকবার মনে করিয়ে দিই আপনাদের।
আপনাদের মানে কাছে জানি না, ওই 1 লাখ আর 2 লাখ নিয়ে আসেন, কাদের কথায় আসেন আপনারা? মানে না না না, 1 মিনিট। তো আপনাদের উচিত যে সেই 20-25 লাখ বা 30 লাখের বিষয় নিয়ে আলোচনা করা উচিত। আপনাদের নাকি ওই 2 লাখ আর 3 লাখে আটকে থাকা। জেলা সভাধিপতি মানে এক কথায় অনেকে বলেন জেলার মুখ্যমন্ত্রী, ডিএম এর থেকে বেশি তার ক্ষমতা, তিনি কিনা এই কথা বলছেন। বিতর্ক খুঁচিয়ে বিরোধীরা বলছেন 2 লাখ 3 লাখ টাকার না হয় কোনো দাম নেই, মূল্য নেই, কিন্তু 237 কোটি টাকার কি কোনো ভ্যালু নেই? জেলা সভাধিপতি সেটাকেও পাত্তা দিচ্ছেন না। কেন বলবেন না বিরোধীরা বলুন তো? হিসেব বলছে 24-25 অর্থবর্ষে, অর্থাৎ যে অর্থবর্ষটা এখন চলছে, মুর্শিদাবাদ জেলার জন্য কেন্দ্র বরাদ্দ করেছিল, শুনে নিন কত, 439 কোটি টাকা শুধু একটা জেলার জন্য। এটা কিন্তু পিছিয়ে পড়া জেলা, শুধু আমাদের রাজ্যে নয়, গোটা দেশের নিরিখেও, এবং সংখ্যালঘু অধ্যুষিত জেলা। এই বরাদ্দের 237 কোটি টাকা এখনও খরচ করতে পারেনি জেলা পরিষদ। খরচের পরিমাণ মাত্র 52%, অর্থাৎ 48% খরচ করা যায়নি, প্রায় আধা আধি বলা চলে। শতাংশের হারে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদেই সব থেকে কম টাকা খরচ হয়েছে পশ্চিমবঙ্গে। এরপরেও কি বঙ্গের শাসক দল কেন্দ্রীয় বঞ্চনার বুলি আওড়াবে নিত্যদিন? দিল্লির বঞ্চনা নিয়ে চাপানুতোর কম হয়নি। যে সরকারটা 100 দিনের কাজে 5 বছর পর পর আমরা প্রথম হয়েছিলাম, তাদের একটা টাকাও দেয়নি। 3 বছরে আপনি বাংলায় হেরে যাওয়ার পর যদি 10 পয়সার হিসাব প্রমাণ করতে পারেন যে দিয়েছেন আবাসে আর মানরেগা 100 দিনের কাজে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব, এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি। অনিয়ম করলে পরে, অর্থাৎ চুরি হয়েছে যেখানে পশ্চিমবঙ্গে, সেই চুরির জন্য তো এই কেন্দ্রীয় সরকার এই টাকা পাঠান না, 100 দিনের কাজের টাকা, সেই টাকা তো কাজের জন্য পাঠানো হয়। বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না, আরে কেন্দ্র টাকার হিসাব চায়, কেন্দ্র টাকা দেয়নি। 40 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি হলো কি করে? দিচ্ছে না করে শুধু গলা ফাটালেই চলবে? যেটুকু দিচ্ছে সেটা খরচ হচ্ছে কি, সেটা কে দেখবে, কারা দেখবে? এরপর দিল্লি যদি বলে বাংলা বরাদ্দ টাকা খরচই করতে পারে না, খুব ভুল কিছু বলবে? মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা, এই তকমা দীর্ঘদিনের, এখনও গা থেকে ঘোচেনি। তৃণমূল নেতৃত্ব দাবি করে জোড়া ফুলের শাসনে জেলা তরতর করে এগিয়ে গিয়েছে, এই তার নমুনা। অথচ কাজ করার মতো অনেক জায়গা আছে, কি নেই এই জেলায় বলুন তো? নদী ভাঙনের সমস্যা আছে, গাদা গাদা পরিযায়ী শ্রমিক এই জেলা থেকে বাইরে কাজ করতে যান। পরিকল্পনা থাকলে অনেক কিছু করা যায়, আপনাদের আসলে সেই পরিকল্পনার ঘাটতি। জেলা পরিষদের কাজের মান নিয়ে শাসকের ঘরের ভেতরেই প্রশ্ন উঠছে, শুনুন। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে কাজ খারাপ করবে থানা থেকে অভিযোগ করবো, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে আমরা চাই গুণগত মান কাজের ঠিকঠাক। জেলা পরিষদের তৎপরতা তো কিছুটা অংশ আছেই, হয়তো তাদের কোথাও কোনো ত্রুটি হচ্ছে, কেন হচ্ছে সেগুলো আমরা আজকে তো বসে এটা ডিএম সাহেবকে নিয়ে বসে, ডিএম সাহেব, অল মেম্বার, অল কর্মাধ্যক্ষ, কোথায় কোথায় আমাদের ত্রুটি, কেন ত্রুটি হচ্ছে, কাজ মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের কি ভূমিকা নেওয়া উচিত, সেগুলো তো আমরা পর্যালোচনা করলাম। কাজ একটা শুরু হলে শেষ হতে সময় লাগে। ধরুন আজকে যে কাজটা শুরু হচ্ছে সেই কাজটা হয়তো শেষ হতে 3 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে, সেটা পরের বছরে অ্যাকাউন্ট ফর হয়ে যায়। খরচ করতে পারেনি এরকম বিষয় আমার জানা নাই। আমাদের যেটা উদ্বেগের কারণ, হাতে আর মাত্র 2 মাস, ইয়ার এন্ডিং তো 2 মাসও নেই, অর্থাৎ অর্থবর্ষ শেষ হতে চলল। তার মধ্যে এই বাকি 48% টাকা জেলা পরিষদ খরচ করতে পারবে, এই গ্যারান্টি কি দেওয়া সম্ভব? প্রশ্নটা শুধু বাইরের লোক করছে না, ডেভিড করলেন, ডেভিড অপূর্ব সরকার, আপনারা তাকে ডেভিড বলেই ভালো জানেন, মুর্শিদাবাদের নেতাদের বলছি। আর শুধু কি মুর্শিদাবাদ, বর্ধিত মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কথা বলছি, সেখানেও সংখ্যালঘু কম নেই, সেখানেও গ্রামীণ উন্নয়নের 43 লক্ষ টাকা পড়ে রয়েছে একটা পঞ্চায়েতে। রিপোর্ট পেয়েই জেলা শাসকের ধমক, কেন পঞ্চায়েত ওই টাকা খরচ করতে পারেনি? চাপটা যে তাকেও নিতে হবে, সময় বেঁধে দিয়েছেন 1 মাস। জেলা শাসকের ডাক পেয়ে হন্তদন্ত তড়িঘড়ি ছুটে যেতে হয়েছে পঞ্চায়েতের প্রধানসহ পঞ্চায়েতের অন্যান্য আধিকারিকদের। 31শে মার্চের মধ্যে পঞ্চায়েতে এসে পড়ে থাকা কেন্দ্রীয় সরকারের গ্রামীণ উন্নয়নের খাতের 43 লক্ষ টাকা আগামী 1 মাসের মধ্যে, অর্থাৎ 31শে মার্চের মধ্যে
পুরো টাকা খরচ করার প্রতিশ্রুতি দিয়ে এসছে পঞ্চায়েত। টেকনিক্যাল প্রবলেম ছিল তাই হয়নি, এখন সমস্ত কিছু হয়ে গেছে, অনগোয়িং কাজ চলছে। আজকেও কিছু ওয়ার্কার, 4টে ওয়ার্কার দেওয়া হবে, টাকা সব 31 মধ্যে সব শেষ হয়ে যাবে। এমন সময় মানে ওনারা কাজ করতে যাবেন তড়িঘড়িভাবে, এর মধ্যে দিয়ে প্রকারান্তে ভাগ বাটোয়ারার ব্যাপার থাকতে পারে। আর তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া মানে অল্প দিনের মধ্যে কাজটাকে শেষ করা মানে এর মধ্যেই ডালমে কুচ কালা হয়। এখানে কেউ জল পেয়েছে, কেউ জল পায় নাই, কল নাই। পঞ্চায়েত ওই তুমি কোনো আয় হবে, ওই হবে, খালি ওই হবে, হবে না কেউ বলছে না। কাজ শুরু হয়ে গেছে তো সব, হ্যাঁ সব কাজ চলছে তো, অনগোয়িং কাজ চলছে, ড্রেন জল সমস্ত কাজ শুরু হয়ে গেছে। আমরা বিরোধী মেম্বার হিসেবে আমরা চাই যে এলাকার উন্নয়ন হোক, কিন্তু তারা সেই মিটিংয়ের সিদ্ধান্তগুলো, সেই মিটিংয়ে যে রেজলিউশন বুক, সেই রেজলিউশন বুকে ঠিকমতো সেই মিটিংয়ের দিন লেখা হয় না, সেটা পরে লেখা হয়। 2011-তে পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরকারে এলো যে মাইনরিটি ডেভেলপমেন্টের যা টাকা, সেই টাকার অর্ধেক কেন 3 ভাগের 1 ভাগ কোনোদিনই খরচ করতে পারিনি। তার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই। এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমরা বলে দিতে পারি, সেটা মুর্শিদাবাদ হোক, মালদা হোক। সেটা এখন দেখার যে টাইম পঞ্চায়েত নিয়েছে, অর্থাৎ 31শে মার্চ, তার মধ্যে কিভাবে এই পড়ে থাকা 43 লক্ষ টাকা খরচ করে পঞ্চায়েত। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী সচিবালয়কে জেলায় জেলায় নিয়ে গিয়েছেন, আমরা বলতাম মিনি নবান্ন। এমন বহু জেলা সফর আমিও করেছি এই মিনি নবান্নর পেছন পেছন। জেলায় জেলায় প্রশাসনিক সভা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী, তারপরেও কেন তৃণমূল পরিচালিত জেলা পরিষদ অর্ধেক টাকা খরচ করতে পারে না? কি খরচ হলো আর কি খরচ হলো না, কি কত কয়েকশো কোটি টাকা ফিরে গেল, এসবে শাসক আদৌ ভাবিত বা বিচলিত কি? বলছিলামই, রাজনীতির মন পড়ে এখন এপিকে, ভোটের ভূতে। ভোটার তালিকায় এখন ভুলের ভুল ভুলাইয়া। নির্বাচন কমিশন যদিও সরাসরি স্বীকার করেনি, বলেনি যে ভুল হয়ে গেছে বিলকুল, উল্টে আশ্বস্ত করেছিল কমিশন এপিক ফ্যাক্টর হবে না, যার ভোট সেই দিতে পারবে। এটা ছিল কমিশনের আশ্বাস, কিন্তু সেই আশ্বাসে কি চিড়ে ভিজছে? মানুষ সত্যি কি আশ্বস্ত হতে পারছেন? আপনি পারবেন যদি আপনার এপিকে আপনি জানতে পারেন যে একটাই নাম্বারে আরও একটা এপিক অন্যের হাতে আছে, এরকম একজনের খোঁজ যদি পান, দুটো তো ছিলই, এবার একই এপিকে 3 জনের নাম। দক্ষিণ দিনাজপুরে জোড়া ঘটনার খোঁজ পেয়েছে তৃণমূল কংগ্রেস। কুশমন্ডির গোবিন্দ হালদারের এপিক নাম্বারে 2 কমল রজনীর নাম, কমল রজনী, ঠিকানা আলাদা, একজনের ঠিকানা তপন, অন্যজন গুজরাটের, দুজনের নাম কমল রজনী। কি কনফিউশন বলুন তো, বিচিত্র। এটা কিন্তু আগে এতটা শোনা যায়নি, এবার যতটা এটা নিয়ে চর্চা হচ্ছে। অথচ তপনে সেই কমল রজনীর দেখা নেই, ভ্যানিশ। ভোটের ভূত। তপন বিধানসভা কেন্দ্রের এই পতিরাম গার্লস হাই স্কুলে ভোট কেন্দ্র রয়েছে কমল রজনীর, যে কমল রজনীর কোনো অস্তিত্ব নেই এখানটায়। কমল রজনীর অ্যাকচুয়াল বাড়ি গুজরাটে, কিন্তু তার এপিক নাম্বারের সঙ্গে কিন্তু এই দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার এই পতিরাম গার্লস হাই স্কুলে তার ভোট গ্রহণ কেন্দ্র, তার কিন্তু সেই প্রমাণ মিলেছে ওয়েবসাইটে। একটা গুজরাটে একটা নাম দেখাচ্ছে, আর একটা মনে করো গঙ্গারামপুরে একটা নাম দেখাচ্ছে, মানে নামটা দুটা, মানে একটা হচ্ছে গোবিন্দ, একটা হচ্ছে কমল রজনী। তো এটা নিয়ে আমি ট্রান্সফার করতে চালাম, অনেকে বলছে যে এটা আর হবে না, তা আমরা পারবো না, এটা তুমি বিডিও অফিসে নিয়ে চলে যাও। কী হবে না হবে মানে খুব টেনশনে আছে। কতটা চিন্তায় রয়েছে? খুব টেনশন আছে। ঠিক এমন জায়গা থেকেই তৃণমূল সরব হয়েছে ভুয়ো ভোটার নিয়ে, ভুতুরে ভোটার নিয়ে। ঠিক এই জায়গা থেকেই তারা আরও দাবি করছে এই সব ভোট নিয়েই কিন্তু সুকান্ত মজুমদার গত লোকসভা নির্বাচনে জয়ী হয়েছে। গ্রামের মানুষ কিন্তু প্রত্যেকে চেনে, একটা অঞ্চলের বুথের যে আমাদের মেম্বার, সে চেনে তার এলাকার কে মানুষ আছে। বলছে দাদা এদের কোনোদিন জীবনে আমরা দেখিনি, শুনিনি, এরা আমাদের এখানকার বাসিন্দা নয়। এরকম প্রায় প্রচুর জায়গায় রয়েছে, প্রচুর জায়গায় অরিজিনাল ভোটারের নাম বাদ দেওয়া আছে, তার আই কার্ড রয়েছে, তার সব কিছু রয়েছে। একটাই কনসার্ন যে এই গোবিন্দ হালদাররা বা এই সৌগত কুমার সাহারা যেন কোনো রকম কোনো আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে না পড়েন এবং তাদের আইডেন্টিটি যেন সুরক্ষিত থাকে। এগুলো যারা করছেন তারা ইলেকশন কমিশনে অফিসে যারা স্টাফ আছেন তাদের মধ্যে অনেকের মধ্যে ইনভলভ থাকতে পারেন বলে আমাদের মনে হয়, তাহলে এরকম ঘটনা ঘটবে কেন? চাইছেন আলো, পাচ্ছেন ঘোর অন্ধকার।
এমনটা হলে কি ভালো লাগে কারো? অথচ এই অভিজ্ঞতাই হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজের ডাক্তার রজত দেবনাথের। হাসপাতালের কাছেই সরকারি আবাসনে উঠেছেন ডাক্তারবাবু এই কিছুদিন আগে, কিন্তু সেখানে তো বিদ্যুৎ সংযোগ চাই, সেটাও তো দরকার। তাই শুরুতেই গিয়েছিলেন বিদ্যুৎ দপ্তরে, সব নিয়মকানুন মিটিয়ে কোটেশন অনুযায়ী টাকা জমা করে আসেন ডাক্তারবাবু, কিন্তু বিদ্যুৎবাবু আসেননি। এখনো পর্যন্ত বিদ্যুৎবাবু আসেননি, এই আজকের দিন পর্যন্ত। এর মাঝে নাকি বিদ্যুৎ দপ্তরেরই এক অফিসারের দাবি দেওয়া মতো কাটপানি পর্যন্ত দিতে হয়েছে ডাক্তারবাবুকে, তবু হাতে হ্যারিকেন। শেষমেশ আমরা মানে TV9 বাংলা এ নিয়ে খবর করি, তারপর ঘুচল অন্ধকার, জীবনে আলো এসেছে এতদিনে। TV9 বাংলা খবর করার পরেই এই সরকারি আবাসনে বিদ্যুতের সংযোগ মিলেছে, আর যে কারণে চিকিৎসক তিনি নিজে TV9 বাংলাকে ধন্যবাদ জানাচ্ছেন। প্রশাসন এইচএসসি রিপোর্টের ডিপার্টমেন্ট নেগলেক্ট করেছে, আমি সাফার করেছি। TV9 বাংলার খবরের পর 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে আমার মিটার লেগে গেল। এটা হতেই পারতো, এই 4 ঘন্টা 7 দিন আগে হতে পারতো, কিন্তু আমি সাফার করেছিলাম, হ্যারাস করেছি আমাকে ডিপার্টমেন্ট, পার্টিকুলারলি ডিপার্টমেন্ট। তাদের ভুলটা আমার ওপর চাপিয়ে দিয়েছে, আপনি ভুল করেছেন। ওই টাকা নিলেন কেন? আপনি টাকা দিয়েছেন, মিটার দেবেন আপনি। TV9 বাংলার খবর, TV9 বাংলা খবরের জের আমার 3 ঘন্টার মধ্যে মিটার লেগে গেছে। থ্যাঙ্কস টু TV9 বাংলা। সত্যি একেবারে ঈশ্বরের মতো একটা শব্দ চালু হয়েছে বটে, কাটমানি। এমন কোনো জায়গা নেই যে আপনি এটা পাবেন না, বিদ্যুৎ পেতেও কাটমানি। আর কোথায় কতদূর ছড়িয়ে দুর্নীতির শিখর, রায়গঞ্জের ডাক্তারবাবু কিন্তু এখনো ভুলতে পারছেন না তার এই দুর্বিষহ অভিজ্ঞতা। শুনুন কি হয়েছিল তার সঙ্গে এর আগে। ছেলেটি আমাকে ফোন করে বলে, ডাক্তারবাবু 3000 টাকা দিলে 24 ঘন্টার মধ্যে লাইনটা মিটার দিয়ে দেবে, লাইন লেগে যাবে। টাকাটাও দিয়েছে, এখনো পর্যন্ত আমার ঘরে লাইন লাগেনি। বিনগর অফিস, ওই অফিস বলছে সাব এস্ট্রেনিজাম দুজনেই বলছে এটা বিনগর অফিস থেকে হবে। বিনগর অফিসে বললে গিয়ে কাগজপত্র দেখালে বলছে টাকা তো আপনি জমা দিয়েছেন ওখানে, মিটার ওখান থেকে হবে। আমি এই ঘুরতে আছি আর ডিপার্টমেন্টে, আমি নিজের ডিপার্টমেন্টে হেলথে আমি চাকরিটা করবো। আমি একটা মেডিকেল অফিসার, এমার্জেন্সি করতে হয় আমাকে, ডিউটি করতে হবে, ডিউটি করবো না এসব করতে যাবো। আমাদের এই বঙ্গে নিত্যদিন রঙ্গ চলে, প্রদীপের নিচে অন্ধকার একেই তো বলে। আর এ নিয়েও রাজনীতির কোনো শেষ নেই। বিদ্যুৎ বিভাগের কর্তারা বলছেন এই পুরো ঘোটটা পাকিয়েছে ঠিকানা জট, ঠিক যে কথা বলছে শাসক। ওনার একটু ধৈর্য ধরে সঠিক জায়গায় অ্যাপ্লিকেশনটা করলে উনি তাড়াতাড়ি করতে পারতেন। এইসব করার আগে ওই ডাক্তারবাবু উনি নিয়ম অনুযায়ী কোটেশনের টাকা দিয়েছে, কাটমানিও দিয়েছে। আর এই কাটমানির কথাও এডিএমজি জানেন, তারপরেও এডিএমজি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। তার কারণ কি? তৃণমূলের নেতাকে বা তৃণমূলকে খেপিয়ে তো কিছু করা যাবে না। শিক্ষার কথা বললেই আজকাল সবার প্রথমে যে প্রশ্নটা মনের মধ্যে ঘুরপাক খায় তা হলো, কিরে বাবা আবার কোনো নতুন বিতর্ক দুয়ারে হাজির হলো? এই যেমন ধরুন পুরুলিয়ার একটা প্রত্যন্ত স্কুলের কথা বলবো আপনাদের। আমরা প্রত্যন্ত স্কুলগুলোর কথা বলি, প্রত্যন্ত হাসপাতালের কথাও বলি, এগুলো বেশি প্রয়োজন মানুষের। বাঘমুন্ডি ব্লকের মাঠা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, পড়ুয়া শতাধিক, শিক্ষক শিক্ষিকারাও আছেন এবং আছে বিতর্ক। কেন জানেন? গত 2 দিন ধরে একজন পড়ুয়াও আসছেন না স্কুলে। দেখুন অবস্থা, স্কুল তো নয়, পুরো ধুধু ফাঁকা মাঠ, চারদিক ধুধু করছে। মোট 102 জন পড়ুয়া, একজনও আসছেন না। বিষয়টা অদ্ভুত না? কি এমন হলো রে বাবা, কেউ স্কুলে আসছে না? আসলে এও হলো এক ধরনের প্রতিবাদ। মারাত্মক কাণ্ড চলছিল স্কুলের ভেতরে। কি? পড়ুয়ারা সকালে ক্লাসে এলেই তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে ঝেঁটা, মানে ঝাড়ু। তাদের নাকি কাজ স্কুল পরিষ্কার করা, এটা নিয়মিত। এ নিয়ে বাবা মায়েরা প্রতিবাদ জানাতে গিয়েছিলেন প্রধান শিক্ষকের কাছে, তিনি দায়িত্ব নিয়ে এই কাজ করাচ্ছেন বলে অভিযোগ। কিন্তু প্রধান শিক্ষক কি বললেন, কি করলেন, তার বিরুদ্ধে উঠেছে মারাত্মক অভিযোগ। একবার শুনুন। অভিযোগ ছিল ওই যে মেয়েকে ঝাড়ু করানো, জল অপরিষ্কার, তারপর ছাকে টর্চার করা, এইসবের নিয়ে বলতে গেছিল মাস্টারের কাছে। কিন্তু মাস্টার মশাই আমাদের কথা শুনেননি। তাতে অনেক গুলি গালি, মানে গাল ঝামেলা বহুত কিছু হয়ে গেল। ওইখান থেকে গেট আউট, এইখান থেকে বেরাও, এইখানে ইডিয়েট ননসেন্স এরকম আমাকে গাল দিতেছিল। এই মাস্টার যতক্ষণ না এখান থেকে ট্রান্সফার হচ্ছে ততক্ষণ না আমরা গ্রামে আমরা সবাই এটা ইয়া করেছি, মানে মিটিং করেছি, আমরা স্কুলে বাচ্চারাকে পাঠাবো না। অর্থাৎ অভিভাবকরা এখন এক কাট্টা। অন্যদিকে প্রধান শিক্ষক বলছেন, কই তিনি তো কাউকে স্কুল থেকে ঘাড় ধাক্কা দেননি,
শুধু বলেছিলেন বিডিওর কাছে চলে যেতে, তবে পড়ুয়াদের হাতে ঝাড়ু তুলে দেওয়ার বিষয়টি কিন্তু তিনি অস্বীকার করতে পারেননি। প্রত্যেক স্কুলে ছাত্রছাত্রীরাই ঝাঁট দেই, কিন্তু ওই একজন ঝাড়ুদার রেখেছিলেন আমার, যিনি আগের মাস্টারমশাই টিআইসি ছিলেন উনি, সেই ঝাড়ুদারকে আমি রাখতে পারিনি, বাধ্য হয়েই রাখতে পারিনি, কেননা ঝাড়ুদার রাখার জন্য আমাদের উপর থেকে কোনো ফান্ড দেয়নি। ওদিকে আবার প্রধান শিক্ষক আরও অন্যান্য কারণ দেখাচ্ছেন, শুনুন চমকে যাবেন। একটা কারণ হচ্ছে আমি তৃণমূল করি, আমার তৃণমূল করাটা অপরাধ। কারা করছে মনে করছে? মালতী সিং বাবু, পিতা নীল মাধব সিং বাবু। উনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? সেটা আমি বলতে পারছি না, তবে উনি মেম্বার এবং আইসিডিএসে চাকরি করেন। বিতর্কটা কোথা থেকে কোন লাইনে যাচ্ছে বুঝতে পারছেন? শুরু হলো কোথায় আর যাচ্ছে কোন দিকে। যার নামটি নিলেন প্রধান শিক্ষক মালতী সিং বাবু, তিনি আবার পাল্টা কাঠগড়ায় তুলছেন প্রধান শিক্ষককে। মাস্টারের মানে গার্জেনদের সঙ্গেও খারাপ সম্পর্ক, আর ছাত্র ছাত্রীদের সঙ্গেও খারাপ সম্পর্ক। যখন গন্ডগোল হয় তখন প্রশাসন পাশে ছিলেন, জানেন, ওনারাও দেখেছেন যে কী ধরনের উনি আচরণ করেছেন। তার মানে এখানেও সেই শাসক বনাম বিরোধী রাজনীতি, শুধু ঝেঁটা নয়, ঠোঁটকাটা। আজ এটুকুই।